আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি মালায়ালাম অ্যাকশন থ্রিলার মুভি। মুভিটির নাম জুলিয়েট 2। মানে এটি এই মুভির পার্ট 2। কিন্তু মজার বিষয় হলো মুভির পরিচালক আগে মুভির পার্ট 2 বানিয়েছে আর পার্ট 1 পরে আসবে। মুভির গল্পটা কি নিয়ে বা গল্পটা কেমন সেটি গুল্লি মারেন, জাস্ট মুভিটি দেখে যান। মুভিটি আপনাকে এমন অস্থির এক ফিল দেবে যা দেখে আপনার পুরো শরীরে জোশ চলে আসবে। বিশ্বাস না হলে চলুন মুভির কিছু গা হিম করা ঝলক দেখে নিন। হাই, আমি এসআর রোমানা। সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই জুলিয়েট নামের একটি মেয়ের জীবনে 22 বছর আগে থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। এরপর সিন বর্তমানে আসলে দেখি 22 বছর আগের সেই ঘটনাগুলো জুলিয়েট এখনো ভুলতে পারছে না। এখনো তার অতীতের সেই স্মৃতিটা মনে পড়ে যখন তার বাবা তার চোখের সামনে অ্যাক্সিডেন্ট করেছিল। তো এসব ভেবে জুলিয়েট সারা রাত পাগলের মতো শুধু ছটফট করতে থাকে, কিছুতেই তার ঘুম আসে না। জুলিয়েট তখন ঘুমের বড়ি খেয়ে কোনো রকমে শুয়ে পড়লে পরের রাতেও সেম অবস্থা। আজকেও তার বাবার অ্যাক্সিডেন্টের স্মৃতিটা মনে পড়ে, তার ঘুম আসে না। জুলিয়েট আজকেও ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়লে আমরা দেখি জুলিয়েট তার বাবাকে মুমূর্ষু অবস্থায় হসপিটালে নিয়ে আসতেছে। এরপর সিন আইসিইউ এর ভিতরে আসলে দেখি তার বাবার জ্ঞান ফেরানোর চেষ্টা চলতেছে আর সে অঝরে কেঁদে যাচ্ছে। এর মাঝেই জুলিয়েটের বাবার হার্টবিট বন্ধ হয়ে গেলে জুলিয়েট মুহূর্তের মাঝে থমকে যায় ও পাপা পাপা বলে হাউমাউ করে কাঁদতে থাকে। নিজের মেয়ের কান্না ভরা ডাক শুনে জুলিয়েটের বাবার হুঁশ ফিরলে সে উঠে বসে আর ধ্যান করে জুলিয়েটের ঘুম ভেঙে যায়। মানে সে ঘুমের মাঝেও এসব নিয়েই স্বপ্ন দেখছিল। তো ঘুম ভাঙার পর জুলিয়েট নিজেকে শান্ত করার চেষ্টা করতেছে। এমন সময় জুলিয়েটের মোবাইলে ডক্টর রিয়া ডিসুজার মেসেজ আসে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট আজকে সকাল 10টায় ফিক্সড করা হয়েছে। মানে জুলিয়েট বেশ কিছুদিন থেকেই এমন মানসিক রোগে ভুগতেছে, তাই সে ডক্টর রিয়ার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে সিরিয়াল দিয়েছিল যা আজকে 10টায় ফিক্সড করা হয়েছে। তো 10টা বাজতে এখন মাত্র 1.5 ঘন্টা আছে, তাই জুলিয়েট তাড়াহুড়ো করে কিচেনে এসে নিজের খাবার নিজেই বানিয়ে নেয় ও খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে ডক্টরের কাছে যাওয়ার জন্য রেডি হয়। এরপর অ্যাকুরিয়াম থেকে তার পালিত পছন্দের মাছটিকে একটি কাচের জারে তুলে নিয়ে বলে, হাই মীরা, আমি আজকে আমাদের পুরনো বাড়িটা ভিজিট করতে যাচ্ছি। এই বলে জুলিয়েট মীরাকেও তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ব্যাগে তুলে নেয়। এরপর তার রুমে থাকা তার মা বাবার ফটো থেকে আশীর্বাদ নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে নেমে এসে একটা আন্টিকে বলে, আন্টি আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, 10 দিন পর ফিরবো। আর হ্যাঁ, রুমটা যেন অন্য কাউকে ভাড়া দিয়েন না, এই 10 দিনের ভাড়াটা আমিই দিব। এরপর সিন ডক্টর রিয়ার চেম্বারে আসলে দেখি জুলিয়েট বলতেছে, ডক্টর গত কয়েকদিন থেকে আমার ঘুমের বড়ি খাওয়া ছাড়া কিছুতেই ঘুম আসছে না। রোজ রাতে আমার অতীতের স্মৃতিগুলো মনে পড়ে যায় ও আমি অস্থির হয়ে পড়ি। এটা শুনে ডক্টর বলে, তোমার গ্রামের বাড়ি ভিজিট করতে যাওয়ার সিদ্ধান্তটা অনেক ভালো হয়েছে। আশা করা যায় এতে তুমি তোমার অতীতের ট্রমা থেকে বেরিয়ে আসতে পারবে। তো যাও, গ্রাম থেকে ফিরে এসে আমার সঙ্গে দেখা করিও। এটা শুনে জুলিয়েট ডক্টরকে ধন্যবাদ দিয়ে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে সে পার্শ্ববর্তী একটা চার্চে আসলে সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে দেখানো হয় তার বাবা মারা যাওয়ার আগে তাকে বলেছিল, মা
আমার একটা শেষ ইচ্ছা পূরণ করিস। তোর মায়ের চিকিৎসার জন্য আমি আমাদের যে বাড়িটা বন্ধক রেখেছি ওটা ফিরিয়ে নিস। ওটাতে তোর মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর ওই সময় এদের কেবিনে যে আঙ্কেলটি ছিল সেই এই চার্চের ফাদার। আসলে জুলিয়েটের মা তো অনেক আগেই মারা গিয়েছিল, এরপর তার বাবাও মারা গেল। এসব শুনে ফাদারটি নিজেই এতিম জুলিয়েটের লালন পালনের দায়িত্ব নিয়েছিল এবং সেই জুলিয়েটকে লালন পালন করে বড় করেছে। তো এত বছর পর জুলিয়েট এই প্রথম তার গ্রামের বাড়িটা ভিজিট করতে যাচ্ছে শুনে ফাদার জুলিয়েটকে আশীর্বাদ করে ও বলে, ভালোভাবে যেও এবং তোমার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করে ফিরে এসো। এতে তোমার বাবার আত্মাটা শান্তি পাবে, যা তোমাকেও মানসিক শান্তি বয়ে এনে দেবে। এটা শুনে জুলিয়েট খুশি মনে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লে যেতে যেতে জুলিয়েটের আবারও অতীতের কিছু স্মৃতি মনে পড়ে, যেখানে মা মারা যাওয়ার পর জুলিয়েট কতটা ভেঙে পড়েছিল তা দেখানো হয়। তো জুলিয়েটের এভাবে ভেঙে পড়া দেখে জুলিয়েটের বাবা জুলিয়েটের সকল দেখাশোনা নিজেই করতে থাকে এবং জুলিয়েটকে মায়ের অভাবটা বুঝতে না দিয়ে আদর যত্নে লালন পালন করতে থাকে। তো এভাবেই জুলিয়েট অতীতের কথাগুলো ভাবতে ভাবতে গ্রামের এলাকাতে পৌঁছায় ও একটা জায়গায় থেমে একজনকে মালোয়ারি গ্রামের রাস্তাটা জিজ্ঞেস করে। আসলে জুলিয়েট ছোটবেলায় তার গ্রাম থেকে চলে গেছে, এরপর আর কখনো আসেনি। তো জুলিয়েট পাপ্পানা নামের একজনকে কল করে বলে, স্যার আর 5 মিনিটের মাঝে আমি মালোয়ারি পৌঁছাবো, আর টাকাগুলো আমার কাছেই আছে। লোকটি বলে, আমি তো এখন গ্রামের বাহিরে আছি, তুমি একটা কাজ করো, সামনে একটা চা স্টল আছে সেখানে পৌঁছাও, আমি আমার কর্মচারী রামুকে পাঠাচ্ছি, সে তোমাকে রিসিভ করবে এবং তোমার থেকে টাকাগুলোও নিবে। জুলিয়েট বলে, ওকে স্যার। এই বলে জুলিয়েট চলতে শুরু করলে পথের মাঝে তার বেশ ভয় লাগে, কারণ তার কাছে অনেকগুলো টাকা আছে। তো জুলিয়েট সেই চা স্টলের কাছে এসে গাড়ি থেকে নামতেই একজন ফোন করে বলে, ম্যাম আমি রামু, আমার বস পাপ্পানা আপনাকে কল করতে বলেছে, তো আপনি এখন কোথায় আছেন? জুলিয়েট বলে, এখন চা স্টলেই আছি। রামু বলে, ওকে আমি আসতেছি। তো জুলিয়েট স্টলে ঢুকে চা অর্ডার করে খেতে থাকলে কিছুক্ষণের মাঝেই রামু সেখানে চলে আসে ও জুলিয়েটকে নিয়ে বাহিরে এসে চাপ্পা নামের একজনকে ডাক দিয়ে বলে, হালারপুত বসে আছিস কেন, আয় ম্যামের জিনিসপত্রগুলো গাড়িতে তুলে নে। চাপ্পা এসে ব্যাগপত্র নিতে চাইলে জুলিয়েট সেগুলো দেয় না, কারণ সেগুলোতে টাকা আছে। তো এরা গাড়িতে উঠলে রামু গাড়ি চালাতে শুরু করে আর চাপ্পা পিছন সিট থেকে চেয়ে চেয়ে জুলিয়েটকে দেখতে থাকে। ব্যাপারটা জুলিয়েট খেয়াল করে কিছুটা বিব্রত হয়ে যায়। গাড়ি চলতে চলতে একটা জঙ্গলের রাস্তা ধরে যেতে থাকলে জুলিয়েট কিছুটা ভয় পেয়ে বলে, আচ্ছা আঙ্কেল, এই জঙ্গলের ভিতর দিয়ে যাতায়াত করতে আপনাদের ভয় করে না? রামু আঙ্কেল বলে, ভয় সেটা তো নিজের মনের উপর, ভয় করলেই ভয়, না করলে কিছুই নয়। তো এরা দেখে রাস্তার মাঝখানে কিছু ছেলে কাঠ রেখে সেগুলো বাইকে তুলতেছে। এটা দেখে চাপ্পা নেমে এসে রেগে মেগে সেগুলো সরিয়ে ফেললে এদের গাড়ি আবার চলতে শুরু করে। তখন জুলিয়েট দেখে সেই ছেলেগুলো কেমন জানি রহস্যজনক ভাবে তাকে দেখতেছে। এতে জুলিয়েট কিছুটা ভয় পেয়ে যায়। এভাবেই গাড়ি জঙ্গলের গভীরে ঢুকতে ঢুকতে জঙ্গলের একদম ভিতরে একটা বাড়ির সামনে এসে থামে। বাড়িটা দেখতেই জুলিয়েটের ফেসে হাসি ফুটে ওঠে, কারণ এটাই তাদের সেই পুরনো বাড়ি। তো এরা বাড়ির পিছনের রাস্তা ধরে বাড়ির সামনে চলে আসতে দেখে এখানে প্রচুর কাদা হয়েছে। এটা দেখে রামু চাপ্পাকে বলে, চাপ্পা আমরা ভিতরে যাচ্ছি, তুই ততক্ষণে এই রাস্তায় ঘাস ও গাছের পাতা বিছিয়ে দে। এই বলে রামু আঙ্কেল জুলিয়েটকে বাড়ির ভিতরে পৌঁছে দিয়ে চাপ্পার কাছে চলে যায়। আর এদিকে বাবা মার স্মৃতি জড়িত এই বাড়িটা দেখে জুলিয়েটের ফেসে খুশি ঝলক দিয়ে ওঠে। বারান্দার সামনের দেয়ালে তাকাতেই জুলিয়েটের মনে পড়ে যায় একদিন সে তার মায়ের সাথে মিলে এই দেয়ালে ফ্যামিলি ফটো টাঙিয়েছিল এবং তার মায়ের সাথে খুনসুটি করেছিল। এরপর একটা রুমের ভিতরে এসে একটা মই দেখতেই জুলিয়েটের মনে পড়ে যায় সে ছোটবেলায় ভাত না খাওয়ার জন্য এই ময়ে উঠে পড়তো আর তার মা ভাত নিয়ে নিচ থেকে তাকে ডাকতো। এরপর পাশের আরেকটা রুমে ঢুকতেই জুলিয়েটের মনে পড়ে যায় তার মা অসুস্থ হয়ে এই রুমে পড়েছিল আর তার বাবা তার মায়ের চিকিৎসার টাকা ম্যানেজ করার জন্য তাদের এই একমাত্র আশ্রয়স্থল বাড়িটা বন্ধক রেখে পাপ্পানার থেকে টাকা নিয়েছিল। তো আজ তারা কেউ নেই, জুলিয়েট বড্ড একা। এটা ভেবে জুলিয়েট বাহিরে এসে তার পালিত মাছটাকে দেখে নিজেকে সান্ত্বনা দেয় যে সে একা নয়, তার সাথে মীরা আছে।
তো জুলিয়েট মীরাকে খাবার দিয়ে মীরাকে একটা জায়গায় রেখে দিতেই রামু আঙ্কেল এসে বলে, তুমি মাছ খেতে পছন্দ করো সেটা বললেই তো হতো, সাথে করে আনার কি প্রয়োজন, আমাদের এখানেই তো অনেক মাছ পাওয়া যায়। জুলিয়েট বলে, আঙ্কেল এটা খাওয়ার মাছ নয়, এটা পালিত মাছ। এটা শুনে আঙ্কেল বলে, ও আচ্ছা। তো জুলিয়েট মোবাইল চার্জে দেওয়ার জন্য রেডি হতেই আঙ্কেল বলে, এখানে ইলেকট্রিসিটি নেই। এটা শুনে জুলিয়েট চার্জারটা রেখে কিচেনে যেতে ধরতেই আঙ্কেল বলে, কিচেনে রান্না করার মতো অবস্থা নেই, গ্রামের পাশেই একটা হোটেল আছে, অনেক ভালো বিরিয়ানি রান্না হয়, আমি গিয়ে তোমার জন্য নিয়ে আসি। আর হ্যাঁ, তুমি রুমে আলোর জন্য টর্চ লাইট বা হেরিকেন ইউজ করতে পারো। এই বলে রামু আঙ্কেল এসে চাপ্পাকে বলে, চল হোটেলে খাবার নিতে যেতে হবে। তো এদিকে জুলিয়েট মোবাইলে টর্চ জ্বালিয়ে রুমের ভিতরে ব্যাগপত্র রেখে কাপড় চেঞ্জ করতে ধরতেই বাড়ির পিছনে আওয়াজ হয়। জুলিয়েট তাড়াহুড়ো করে জানালা খুলতেই কে যেন পালিয়ে যায়। জুলিয়েট তখন আরেকটা জানালায় গেলে দেখে চাপ্পা দৌড়ে গিয়ে তাড়াহুড়ো করে গাড়িতে উঠতেছে। এটা দেখে জুলিয়েট তো অবাক। তো যেতে যেতে রামু রেগে মেগে চাপ্পাকে বলে, যে কোনো মেয়ে দেখলেই তোর লালা পড়ে কেন? চাপ্পা বলে, আরে তেমন কিছু না, আমি তো এমনি মেয়েটিকে দেখছিলাম, সে অনেক সুন্দর। রামু রেগে মেগে বলে, শুধু দেখছিলি তাই না? হারামি, তাড়াতাড়ি বিয়ে কর, নয়তো আমার হাতে কোনো একদিন রাম ধোলাই খাবি। চাপ্পা বলে, মেয়েটি আমাকে বিয়ে করবে নাকি কথা বলে দেখো তো। আঙ্কেল বলে, শালা কষিয়ে একটা লাথি মারবো, চুপ কর। এটা শুনে চাপ্পা মাল বের করে খেতে থাকে। সিন কিছুক্ষণ পর আসলে দেখি জুলিয়েট টর্চ জ্বালিয়ে একা বসে থেকে বই পড়তেছে। এমন সময় রামু আঙ্কেল এসে দরজায় নক করলে জুলিয়েট দরজা খোলে। চাপ্পা এক নজরে জুলিয়েটকে দেখতেছে দেখে আঙ্কেল রেগে মেগে বলে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন, যা হেরিকেনটা জ্বালা। চাপ্পা চলে গেলে আঙ্কেল জুলিয়েটকে বিরিয়ানি দিয়ে বলে, এগুলো গরমই আছে, তাড়াতাড়ি খেয়ে নিও। তো চাপ্পা হারিকেনটা জ্বালিয়ে নিয়ে বাহিরে এসে হারিকেন রাখার ছলে আবার জুলিয়েটকে দেখতেছে দেখে আঙ্কেল রেগে মেগে বলে, হারিকেন রাখতেই তোর রাত পোহাবে নাকি, চল যেতে হবে। এদিকে জুলিয়েট ও চাপ্পার বিষয়টা বুঝতে পেরে ভিতরে ভিতরে ভয় পাচ্ছে। তো আঙ্কেল চাপ্পাকে নিয়ে বের হলে জুলিয়েট দরজাটা লাগিয়ে দেয়। এদিকে আঙ্কেল গাড়ি স্টার্ট দিতেই চাপ্পা বলে, কাকা আমার হিসু পেয়েছে, আমি একটু হিসু করে আসি। আঙ্কেল রেগে মেগে গালি দিয়ে বলে, যা, তবে চট করে আসিস কিন্তু। তখন চাপ্পা হিসু করার ছলে জুলিয়েটের রুমের পিছনের জানালায় এসে জুলিয়েটের ফিগার দেখার জন্য উকি মারে। বাট সে জুলিয়েটের কাছে অনেকগুলো টাকা দেখে অবাক হয়। এমন সময় আঙ্কেল চাপ্পা বলে ডাক দিতেই জুলিয়েট জানালার দিকে তাকায় আর চাপ্পা দৌড়ে পালায়। জুলিয়েট তখন জানালায় চোখ লাগালে দেখে চাপ্পা দৌড়ে গিয়ে গাড়িতে উঠতেছে। তো চাপ্পা টাকাগুলো দেখে ফেলেছে জন্য জুলিয়েট ভয়ে ভয়ে টাকাগুলো ভালো করে লুকিয়ে রাখতে যায়। সিন কিছুক্ষণ পর আসলে দেখি জুলিয়েট চেয়ারেই বসে থেকে ঘুমিয়ে পড়েছে আর কে যেন এসে জানালা দিয়ে লাইট মারতেছে। তো জুলিয়েটের ঘুম ভাঙতেই কে যেন দরজায় ধাক্কা থাকে। জুলিয়েট ভয়ে ভয়ে দরজা খুলতেই দেখে চাপ্পা একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলে, রামু কাকা পাঠিয়েছে। জুলিয়েট ব্যাগটা নিয়ে ভিতরে ঢুকলে পিছন পিছন চুপি চুপি চাপ্পাও ঢোকে। জুলিয়েট পিছনে ফিরতেই জুলিয়েটের ঘুম ভাঙতেই জুলিয়েট দেখে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তো জুলিয়েট উঠে এসে ল্যাম্প ঠিক করতেছে, হঠাৎ কারো বাঁশির আওয়াজে চমকে ওঠে ও ভয়ে বারবার রামু আঙ্কেলের কাছে কল করতে থাকে, বাট আঙ্কেল কল ধরে না। জুলিয়েট তখন লাইট নিয়ে রুম থেকে বাহিরে এসে ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই বাড়ির আঙ্গিনায় নেমে আসে ও কোথাও কেউ আছে কিনা দেখতে থাকে। তো কোথাও কাউকে দেখতে না পেয়ে রুমে ফিরতেছে, হঠাৎ দেখে মেঝেতে কিছু লোকের কাদা পায়ের ছাপ, মানে এই সময়ের ভিতরে কেউ রুমে ঢুকেছে। জুলিয়েট সেই পায়ের ছাপগুলো ফলো করে ভিতরে এসে খুঁজতে থাকে, বাট কাউকে দেখতে পায় না। ভয়ে জুলিয়েটের তো কলিজা শুকিয়ে যাওয়ার অবস্থা। তো জুলিয়েট কিচেনে ঢুকে লাইট মেরে মেরে দেখতেছে, হঠাৎ দেখে একটা লোক বসে আছে। জুলিয়েট তো ভয়ে রীতিমতো আটকে ওঠে। তো জুলিয়েট বলে, কে আপনি? তখনই লোকটি জুলিয়েটের বিরিয়ানি গুলো খেতে খেতে ভয়ঙ্কর একটা হাসি দেয়, যা দেখে জুলিয়েট পালাতে ধরতেই আরেকটা ছেলে এসে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন জুলিয়েটের মনে পড়ে এই ছেলেটি তাকে মালোয়ারি গ্রামে আসার সময় ফলো করছিল। তো জুলিয়েট তাড়াহুড়ো করে কিচেন থেকে পালাতে ধরলে এই ন্যাংরা মালটা বলে, এই পালাস না, এই জঙ্গলে এতদিন শুধু পোড়া লাশের গন্ধ ছিল, আজকে হঠাৎ এই জঙ্গলে টাকার গন্ধ পেয়েছি। আমি জানি তোর কাছে অনেক টাকা আছে, টাকাগুলো দিয়ে দে, আমি তোর কিচ্ছু করব না, বল টাকাগুলো কোথায়? জুলিয়েট ধুম করে পাশের একটা মই দিয়ে উপরের তলায় উঠে পড়ে ও ঢাকনাটা লাগিয়ে দেয়। ছেলেগুলো নিচ থেকে ধাক্কাধাক্কি শুরু করলে জুলিয়েট ঢাকনার উপরে বসে থেকে প্রাণপণে ঢাকনাটা আটকানোর চেষ্টা করতে থাকে। এই বুঝি ওরা ঢাকনা খুলে উপরে আসলো, হঠাৎ ওদের আওয়াজ বন্ধ হয়ে যায়। জুলিয়েট ভাবে ওরা হয়তো চলে গেছে, কিন্তু না, এরা ছাদের উপর দিয়ে ঢোকার জন্য ছাদে উঠে পড়েছে। ব্যাপারটা বুঝতে পেরে জুলিয়েট নিচে নামতে ধরতেই ছাদ বেয়ে একজন জুলিয়েটের কাছে এসে পড়ে। জুলিয়েট ভয়ে একটা কোনায় গিয়ে আশ্রয় নিতেই পুরনো মালগুলোর সাথে নতুন এক মালের এন্ট্রি হয়। তখন জুলিয়েটের মনে পড়ে মালোয়ারি আসার পথে এই ছেলেটি
সিনাকে দেখছিল। তাই জুলিয়েট বলে আপনারা কে? তখন সিন ফ্ল্যাশব্যাকে গেলে বুঝতে পারি এই ছেলেটির নাম বাকরা, এই এক চোখ কানা মালটার নাম জারা, এক পা ন্যাংরা এই মালটার নাম টিকু, আর কালো শার্টওয়ালা এর নাম সিনা। তো সিন বর্তমানে আসলে সিনা জুলিয়েটকে বলে টাকা কই আছে বল। জুলিয়েট যেই না বলে আমার কাছে টাকা নেই, সঙ্গে সঙ্গে সিনা রেগে মেগে মারতে যায়। তখন বাকরা বলে ভাই ওকে মেরো না, আমি ওর প্রেমে পড়ে গেছি, আমি আজ রাতে মজা করার জন্য ওকে চাই। কানা বলে আমার কিন্তু মানুষ পোড়ানোর অভ্যাস আছে, তাই ভালোই ভালোই বল টাকা কোথায়। এর মাঝে বাকরা জুলিয়েটের কাছে ছুটে এসে বলে জানু প্লিজ একটু বুকে আসো। কানা বলে ওকে টেনে তালা থেকে নিচে নেমে আন। বাকরা তখন জুলিয়েটকে টেনে নিচে নামাতে থাকলে জুলিয়েট শরীরের সকল জোর দিয়ে নিজেকে আটকাতে থাকে। এটা দেখে কানা নিচের তলায় নেমে সেখান থেকে জুলিয়েটের পা ধরে টানতে থাকলে জুলিয়েট শেষমেশ ধাপ করে নিচের তলায় পড়ে যায়। তখন এরাও নিচে এসে যে যার মতো টাকাগুলো কই রেখেছে তা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। বাট এই হারামি টাকা খোঁজা বাদ দিয়ে জুলিয়েটের সাথে লুচ্চামো শুরু করে। তো জুলিয়েট পায়ে আঘাত পেয়েছে তাই দাঁড়াতে পারছে না, তবুও ওই অবস্থাতেই পালানোর চেষ্টা করতেছে। এটা দেখে বাকরা ছুটে এসে জুলিয়েটের গলাটা টিপে ধরে ও লালসার চোখে জুলিয়েটকে দেখতে থাকে। তখন জুলিয়েট রেগে মেগে বাকরার হাতে কামড় বসিয়ে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাকরার চিৎকার শুনে কানা এসে বলে শালা একটা মেয়েকে আটকাতে পারিস না। এই বলে কানা বাহিরে এসে লাইট জ্বালিয়ে জুলিয়েটকে খুঁজতে থাকলে দেখে সে তো আঙ্গিনাতেই পড়ে আছে। এটা দেখে কানা হাসতে হাসতে জুলিয়েটের কাছে এসে বলে টাকাটা কোথায় আছে বলবি নাকি তোকে পুড়িয়ে ফেলবো। জুলিয়েট যেই না বলে আমার কাছে টাকা নেই, সঙ্গে সঙ্গে কানা রেগে মেগে জুলিয়েটের আঘাত পাওয়া পাটা ধরে টানতে শুরু করে ও বলে তোকে আজ পুড়িয়েই ফেলবো। জুলিয়েট নিজেকে আটকানোর চেষ্টা করতে গিয়ে মাটিতে পুঁতে থাকা একটা পাথর টেনে ধরে, এরপর পাথরটা হাতের সাথে উপরে আসতেই লেবেটা। তো এরপর দেখি জুলিয়েট এদের হাত থেকে পালিয়ে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াচ্ছে আর জুলিয়েটের পিছন পিছন এরাও দৌড়াচ্ছে। এভাবেই জুলিয়েট পালাতে পালাতে জঙ্গলের একদম গভীরে ঢুকে পড়ে, যেখানে একদম ঘুটঘুটে অন্ধকার। এদিকে এরাও জুলিয়েটকে খুঁজতে খুঁজতে সেদিকেই আসতে থাকে। জুলিয়েট জঙ্গলের ভিতরে একটা ভাঙা বাড়ি দেখে সেখানে ঢুকে পড়তেই তার পায়ের নিচে মানুষের নাড়ি ভুড়ি পড়ে ও সে বের হয়েই ঘৃণায় বমি করতে শুরু করে। এর মাঝেই একটা কুকুর জুলিয়েটকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করলে আমরা দেখি এরাও সেই বাড়ির কাছে পৌঁছেছে এবং কুকুরের ডাক শুনতে পাচ্ছে। এদিকে জুলিয়েট গ্রামে আসার পর থেকে কিছুই খায়নি, তাই ক্ষুধায় তার মাথা ঘুরতেছে। এজন্য সে পানি খাওয়ার চেষ্টা করে, বাট দেখে এখানে খাওয়ার যোগ্য কোনো পানি নেই। এর মাঝেই ছেলেগুলো সেখানে চলে আসলে জুলিয়েট যেই না লুকাতে ধরে ঠ্যাম করে এই গ্রামে পিছন থেকে চলে আসে। সঙ্গে সঙ্গে সিনাও অপর পাশে এসে দাঁড়ায়। জুলিয়েট তো ভয়ে থরথর করে কাঁপতেছে। সিনা জুলিয়েটের চুলের ঝুঁটি ধরে টেনে এনে কানার হাতে তুলে দিলে কানা জুলিয়েটের গলা টিপে ধরে জুলিয়েটকে একদম হাতের উপরে তুলে ধরে। এই বুঝি জুলিয়েটের জান গেল। হঠাৎ কানা ধ্যাম করে আছাড় মেরে ফেলে দেয়। এরপর পা দিয়ে জুলিকে উল্টিয়ে নিয়ে জুলির একদম মুখের উপর পা তুলে জুলির মুখটা কাঁটাতে চেপে ধরে। এই বুঝি জুলির দম বন্ধ হলো অবস্থা, হঠাৎ জুলিকে ছেড়ে দেয়। এরপর সিনা এসে জুলির পেটে ধ্যাম করে একটা ঘুড়ি মারে আর জুলি চিৎকার দিয়ে ওঠে। এরপর কানা এসে লাগাতার জুলির পেটে লাথি মারতে শুরু করে। মারতে মারতে জুলির মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। সিনা জুলির মাথাটা কাদা থেকে তুলে বলে শেষবারের মতো বলছি, বল টাকাগুলো কোথায়? কিন্তু না, জুলি তারপরেও মুখ খুলে না, কারণ জুলি এই টাকাগুলো গত কয়েক বছরে তিলে তিলে জমিয়েছে তার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য, মানে তাদের বন্ধক রাখা বাড়িটা ছাড়িয়ে নেওয়ার জন্য। তাই জুলি এত কষ্টের পরেও টাকাটা কোথায় আছে সেটা বলছে না। এদিকে জুলি মুখ খুলছে না দেখে কানা রাগের চোটে জুলিকে টেনে এনে সেখানে থাকা একটা পানির চৌবাচ্চায় ফেসে ধরে। জুলি তারপরেও মুখ খুলছে না। এটা দেখে কানা রেগে মেগে জুলিকে সেই চৌবাচ্চার দেয়ালে আছাড় মারে আর জুলি নিস্তেজ হয়ে হাত পা সব ছেড়ে দেয়। তখন কানা সিনাকে বলে একে কোথাও রেখে আগে চল টাকাগুলো খুঁজে বের করি। এরপর দুজনে জুলিকে তুলে সেই চৌবাচ্চার পানিতে ডুবে রেখে চৌবাচ্চার উপরে ঢাকনা দিয়ে চলে আসে ও সবাই মিলে টাকা খুঁজতে লেগে পড়ে। বাকরা টাকা খুঁজতে গিয়ে জুলির একটা ব্যাগ পেলে ব্যাগের সবকিছু মেঝেতে ঢেলে সেটাতে জুলির দুইটা পায়। বাকরা সেগুলোর ঘ্রাণ নিয়ে নেশায় মাতাল হচ্ছে। এমন সময় সিনা এসে এই কাণ্ড দেখে বলে সস্তা নেশা করা বাদ দিয়ে টাকা খোঁজ। এই বলে সিনা চলে যেতে ধরলে বাকরা পিছে পিছে এসে বলে ভাই আমি মেয়েটিকে একবারের জন্য চাই। সিনা রেগে মেগে বাকরাকে তাড়িয়ে দিলে বাকরা জুলির কাছে যেতে থাকে আর সিন জুলির ছোটবেলার তার থেকে আসে। Everybody's a king at my fate. Like everything's okay. Like everything's okay and not hurting. Wait,
তো জুলি চৌবাচ্চার ঢাকনা সরিয়ে ফেলে চৌবাচ্চা থেকে বের হচ্ছে, আর ওদিকে পিনিকের ঠেলায় একাই জঙ্গলের মাঝ দিয়ে জুলির কাছে ছুটে আসতেছে। জুলি কোনো রকমে চৌবাচ্চা থেকে বের হয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতেছে, এমন সময় বাকরা হাজির, সাথে করে বাঘগুলোও নিয়ে এসেছে। এটা দেখেই জুলি বাকরার মতলব বুঝে যায়, ও ভয়ে থরথর করে কাঁপতে থাকে। বাকরা বলে, আমি তো ভেবেছিলাম এখানে এসে তোর ডেড বডির সাথে রোমান্স করতে হবে, তো তুই দেখি বেঁচেই আছিস। এই বলে বাকরা জুলির পায়ে হাত বোলাতে ধরলে জুলি ছোটবেলার একটা ঘটনা ভেবে ক্ষিপ্ত হতে শুরু করে। তো বাকরা মাটিতে লুটে পড়ে চিৎকার করতে থাকলে সেই চিৎকার এরা এখান থেকে শুনতে পায় ও বুঝে যায় আমি পিনিকের ঠেলায় মেয়ের কাছে গিয়ে কিছু একটা ঝামেলা পাকিয়েছে। তাই সিনা টাকা খোঁজা স্থগিত রেখে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। তো জুলি বাকরাকে বলি দিয়ে রেগে মেগে লাঠি নিয়ে এখান থেকে চলে যেতেই সিনা এসে দেখে জুলিয়ের এই হাল করেছে। এটা দেখে সিনা রেগে মেগে হারিকেন হাতে জুলিকে খুঁজতে শুরু করে, বাট জুলি লুকিয়ে আছে দেখে সিনা বলে, আমি জানি তুই আশেপাশেই লুকিয়ে আছিস, তুই কি ভাবছিস তুই আমাদের চোখে ফাঁকি দিয়ে এই জঙ্গল থেকে বাঁচতে পারবি? তোকে খুঁজে বের করবই। এই বলে সিনা একটু পথ সামনে যেতেই তো জুলি সিনার ফেসে থুতু ছুঁড়ে মেরে সেখান থেকে আবার নিজের বাসায় ফিরে আসে ও লুকিয়ে লুকিয়ে চুপি চুপি বোঝার চেষ্টা করে এরা টাকাগুলো খুঁজে পেয়েছে কিনা। এমন সময় জুলির হাত লেগে একটা কাঠ পড়ে যেতেই আওয়াজ শুনে কানা ও ন্যাংরা দুজনেই চমকে ওঠে। কানা বাহিরে এসে জুলিকে দেখতে না পেয়ে ভিতরে ঢুকে বলে, ভাই এমনি মনে হয় আওয়াজ হচ্ছিল, তো চলো দেখি বাকরা ও সিনার কি অবস্থা। এই বলে দুজনে চলে যেতে থাকলে পিছন দিক দিয়ে জুলি চুপি চুপি রুমের ভিতরে ঢুকে পড়ে। তখনই এরা এসে দরজাটা লাগিয়ে দিয়ে অট্টহাসি হাসতে থাকে, মানে এরা প্ল্যান করে এটা করেছে। জুলি তো অবাক। তো কানা রেগে মেগে চিৎকার করে জুলিকে বলে, তুই এখানে, তাহলে ওরা দুইজন কোথায় বল। ব্যাস
তো কানা জুলিকে উপরতলা থেকে টেনে নিচে নামাতেই উপর থেকে কিছু জিনিসপত্র পড়ে যায়, সাথে সেই টাকাগুলোর বান্ডিলও পড়ে। টাকার বান্ডিল পেয়ে ন্যাংরা খুশিতে গুলগুলা হয়ে বলে, ভাই টাকা পেয়ে গেছি। এটা শুনে জুলি হাউ করে কেঁদে ওঠেও বলে, প্লিজ টাকাগুলো নিও না। এটা শুনে কানা উল্টো আরো রেগে বেগে জুলিকে মারতে আসে। তো জুলির পেটে লাথি মারতেই তো ন্যাংরা এসে এই অবস্থা দেখে তো অবাক। সে সঙ্গে সঙ্গে ভয়ে টাকাগুলো নিয়ে পালাতে শুরু করলে জুলিও রেগে মেগে পিছন পিছন বেরিয়ে আসে ও পিছন থেকে হিংস্র পশুর মতো ভয়ঙ্কর একটা গর্জন দিয়ে ওঠে, যা শুনে ন্যাংরার আত্মা তো শুকিয়ে যায়। ন্যাংরা পিছন ফিরে দেখে অসহায় জুলি হিংস্র পশুর রূপ ধারণ করেছে। তো জুলি টাকাগুলো নেওয়ার জন্য ন্যাংরার কাছে আসলে ভয়ে ন্যাংরা বলে, বোন আমি পঙ্গু একটা মানুষ, প্লিজ আমাকে মারিস না, এই যে ধর তোর টাকা দিয়ে দিচ্ছি। এই বলে ন্যাংরা টাকাগুলো এগিয়ে দিলে জুলি টাকাগুলো নিতে ধরে আর সঙ্গে সঙ্গে ন্যাংরা অ্যাটাক করে বসে। তো রাগের মাথায় জুলি সবাইকে এমন নির্মম ভাবে মেরে ফেলার পর মাথায় পানি ঢেলে নিজের রাগটা কমানোর চেষ্টা করে, তবুও যেন রাগ কিছুতেই কমছে না, নিজের ভিতর থেকে হিংস্রতাটা যাচ্ছেই না। তো এতগুলো খুনের দায় তার উপর চেপে গেল, এখন তার কি হবে? এই ভয়ে জুলি অসহায়ের মতো বসে থেকে কাঁদতে থাকে। আর সিন চলে আসে সকালে। পাপ্পানা নামের যে লোকটির কাছে জুলির বাবা এই বাড়িটা বন্ধক রেখেছে, সেই লোকটি আসলে জুলিকে দেখে বলে, তোমার ফেসে আঘাতের চিহ্ন কেন, কি হয়েছে? জুলি বলে, বৃষ্টির মাঝে পা পিছলে পড়ে গিয়ে আঘাত পেয়েছি। পাপ্পানা তখন বাড়ির দলিলপত্র সব জুলিকে দিয়ে বলে, এগুলো চেক করে নাও। জুলি সেগুলো চেক করতে থাকলে পাপ্পানা রামুকে ফোন করে বলে, কিরে তুই কোথায়? আমি তো জুলিয়েট ম্যাডামের বাড়িতে এসেছি, তাড়াতাড়ি আয় এবং এগ্রিমেন্ট গুলো কমপ্লিট করে ম্যাডামকে মালোয়ারি বাজার পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। রামু বলে, ওকে ছাড়। তো জুলি পাপ্পানার হাতে বন্ধকের সকল টাকাগুলো তুলে দিলে পাপ্পানা বলে, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। রামু আসতেছে, সে তোমাকে এগিয়ে দিয়ে আসবে। এই বলে পাপ্পানা চলে যায়। আর অনেক কষ্টে শেষমেশ বাবার শেষ ইচ্ছাটা পূরণ করতে পেরে জুলি শান্তির একটা নিঃশ্বাস ফেলে বাড়ির দলিলগুলো বুকে জড়িয়ে নেয়। সিন রামুর কাছে আসলে দেখি চাপ্পা বলতেছে, রামু কাকা তুমি গাড়িটা পরিষ্কার করছো কেন? এটাতে ম্যাডামের শরীরের পারফিউমের সুগন্ধ ছিল। রামু বলে, হারামি তোর পিনিকের জন্য আমি গাড়ি ধোয়া বন্ধ করবো নাকি? কিছু দূর যেতেই চাপ্পা আবার বলে, রামু কাকা আজ রাতে না ম্যাডাম আমার স্বপ্নে এসেছিল এবং আমার বাম গালে চুমু খেয়েছিল। এদিকে সকাল থেকে আমার বাম চোখ লাফাচ্ছে, মনে হচ্ছে স্বপ্নটা সত্যি হবে। রামু বলে, হারামি তোর ডান গালে কষিয়ে এমন একটা থাপ্পড় মারবো না, সারাদিন ডান চোখ লাফাবে, কিছু দেখতে পারবি না। তো এভাবেই এরা জুলির বাড়িতে পৌঁছালে জুলি দরজা খুলে দেয়। আঙ্কেল বলে, চলো যাই তাহলে। জুলি বলে, চাপ্পা 1 মিনিটের জন্য একটু ভিতরে আসো তো। এটা শুনে চাপ্পা তো খুশিতে গুলগুলা। আঙ্কেল ভাবে চাপ্পার স্বপ্নটা মনে হয় তাহলে সত্যিই হতে চলেছে। তাই আঙ্কেল বলে, আমি গাড়ির কাছে যাচ্ছি, তুই আসিস। এই বলে আঙ্কেল চলে গেলে জুলি চাপ্পাকে ভিতরে নিয়ে দরজাটা লাগিয়ে দেয়।
চাপ্পা তো কিস পেতে যাচ্ছে এটা ভেবে গুলগুলা হয়ে যাচ্ছে, কিন্তু জুলি ঘাড় থেকে ব্যাগটা রেখে কোনো কথা নেই কষিয়ে একটা থাপ্পড়। চাপ্পা হাউমাউ করে কেঁদে ওঠে, ও যেতে যেতে বলে, শালা আমার স্বপ্ন কখনোই সত্যি হয় না, এমনকি বাম চোখ লাফালেও না। তো জুলি বের হওয়ার আগে নিজের রাগটাকে স্বাভাবিক করতে থাকে। এদিকে চাপ্পা গালে হাত দিয়ে গাড়িতে এসে বসলে রামু বলে, ম্যাডাম কোথায়? আর রুমে ঢোকার সময় তো তোর ফেসে খুশি ঢেউ খেলছিল, এখন ফাটা পড়ে আছে কেন? এর মাঝেই জুলি রেডি হয়ে চলে আসলে রামু গাড়ি স্টার্ট দেয় ও জুলি এসে গাড়িতে ওঠে। তো গাড়ি জঙ্গলের পথ ধরে মালোয়ারি বাজারের দিকে আসতে থাকলে সিন কাট হয়ে চলে আসে শহরে। আমরা দেখি জুলি শহরে এসেই ফাদারকে সাথে নিয়ে তার বাবা মায়ের কবরে ফুল দিতে এসেছে এবং তাদের কবরে ফুল দিয়ে ইমোশনাল হয়ে বসে থেকে কাঁদতেছে। তো কান্না করার শেষে জুলি ফাদারের কাছে এসে বলে, ফাদার আমি একটা পাপ স্বীকার করে গডের কাছে ক্ষমা নিতে চাই। সিন তখন চলে আসে চার্চের ভিতর। আমরা দেখি জুলি গডের কাছে তার কি যেন বড় একটা পাপ স্বীকার করে ক্ষমা চাচ্ছে, কিন্তু পাপটা আসলে কি? তখনই সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখি রাতে জুলি যখন রাগের মাথায় সবাইকে মেরে ভয়ে বসে থেকে হাউমাউ করে কান্না করছিল, তখন রামু আঙ্কেল এসেছিল। সে জুলির থেকে সকল ঘটনা শুনে জুলিকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দেয়। এরপর আঙ্কেল জুলিকে গাড়িতে তুলে নিয়ে জঙ্গলের গভীরের দিকে যেতে থাকলে জুলি গাড়িতে বসে থেকে ভয়ে কাঁপতে থাকে, কিন্তু কেন? তখনই সিন গাড়ির ভিতরে আসতে দেখি আঙ্কেল জুলিকে বাঁচানোর জন্য সব কয়টা লাশকে গাড়িতে তুলে নিয়ে জঙ্গলের গভীরে যাচ্ছে। তো আঙ্কেল একটা জায়গায় এসে থামে ও সব কয়টা লাশকে কাঁধে করে এনে এনে একটা স্তূপ করে। এরপর আঙ্কেল এদের লাশের উপর খড়ি ফেলে একটা আগুনের মশাল জুলির হাতে দিয়ে জুলিকে নিজ হাতে আগুন লাগাতে বলেছিল, আর জুলি রাগের চোটে নিজ হাতে সবাইকে জ্বালিয়ে শেষ করে দিয়েছিল। সিন বর্তমানে আসলে দেখি জুলি গডের কাছে ক্ষমা চেয়ে চার্চ থেকে বেরিয়ে আসতেছে। তো বাহিরে এসে জুলি চোখ বন্ধ করে তার বাবার বলা একটা কথা ভাবে। তার বাবা বলেছিল, মা আমি তোমাকে বক্সিং শিখিয়েছি বক্সিং গেমে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নয়, বরং এই নিষ্ঠুর পৃথিবীতে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বাঁচতে শেখার জন্য। মনে রাখবে, জয় মানে শুধু জিতে যাওয়া নয়, বরং জয় বারবার মানে ছিটকে পড়ার পরেও আবার উঠে দাঁড়ানো ও আবার লড়াই করে যাওয়া। সিন কাট হয়ে কয়েকদিন পর আসে। জুলি রাতে তার অফিস থেকে ফিরতেছে, এমন সময় একটা কল আসে। জুলি কলটা রিসিভ করলে একজন বলে, আপনি কি জুলিয়েট? জুলি বলে, হ্যাঁ। লোকটি বলে, মালোয়ারি পুলিশ স্টেশন থেকে বলতেছি, আপনার উপর একটা ইনকোয়ারি বসেছে। জুলি বলে, কিসের ইনকোয়ারি স্যার? ইন্সপেক্টর বলে, যত তাড়াতাড়ি পারেন মালোয়ারি থানায় আসুন, তাহলেই জানতে পারবেন। জুলি ওকে স্যার বলে ফোনটা কেটে দিয়ে ভয়ে তাড়াহুড়ো করে রামু আঙ্কেলকে কল দেয়। তখন আমরা দেখি আঙ্কেল এই রাতের বেলা গহীন জঙ্গলের মাঝে একা পাখি শিকার করতেছে, এবং আমরা আঙ্কেলকে যেমন সহজ সরল হিসেবে চিনতাম এখন আঙ্কেলকে মোটেও তেমন লাগছে না। তো আঙ্কেল কলটা রিসিভ করলে জুলি অস্থির হয়ে বলে, হ্যালো আঙ্কেল, মালোয়ারি পুলিশ স্টেশন থেকে আমাকে কল করেছিল। কিন্তু আঙ্কেল কোনো কথা না বলে কেন জানি মুস্কি হাসতে থাকে, আর ওদিকে জুলি অস্থির হয়ে শুধু হ্যালো হ্যালো করে যেতে থাকে। এভাবেই চলতে চলতে আঙ্কেল শেষে শয়তানি মার্কা একটা এক্সপ্রেশন দেয়, আর মুভিটির এই পার্ট এখানেই শেষ হয়ে যায়। মুভিটির অ্যাকশন সিনগুলো আমার মতো আর কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দেননি কিন্তু, মনে করে দিলাম, এবার দিয়ে দেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।